অনেক দিন আগের কথা, কোনো একটি গ্রামে 3 বোন বাস করত। লাল, সাদা এবং বেগুনি 3 বোন সাধারণ কোনো মেয়ে ছিল না। তারা 3 জন ছিল জাদুর ফুল বাননেওয়ালা মেয়ে। তাদের মধ্যে লাল ও সাদা বোন ছিল খুবই চঞ্চল ও দুষ্ট প্রকৃতির। ওদিকে বেগুনি বোন ছিল খুবই শান্ত স্বভাবের। একদিন লাল ও সাদা 2 বোন ফুল না হয়ে তাদের জাদু শক্তি দ্বারা মানুষ হয়ে বাগানের মধ্যে খেলছিল। তখন সেখানে ওই বাগানের মালিকের মেয়ে লড়া চলে আসলো, আর লাল সাদা পরিবোনকে দেখে খুবই আশ্চর্য হয়ে গেল। তোমরা তোমরা কে, আর আমাদের বাগানে কেন? মাম্মি মাম্মি, তাড়াতাড়ি এসো, দেখো 2 জন মেয়ে এসেছে আমাদের বাগানে ফুল ছিঁড়তে। আরে না না, এ কি বলছো? আমরা তোমাদের বাগানে ফুল ছিঁড়বো কেন? ফুলকে আমরা অনেক ভালোবাসি, পছন্দ করি, তাই ফুলকে কাছ থেকে দেখার জন্য এখানে এসেছি। দেখো, আমরা যদি ফুল ছিঁড়তে আসতাম তাহলে তো আমাদের হাতে ফুল থাকতো। দেখো, আমরা ফুল ছিঁড়িনি, বিশ্বাস করো। সাদা আপু, হে মেয়ে তো আমাদের মানুষের রূপে দেখে ফেললো, এখন আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত, নইলে কিন্তু খারাপই হয়ে যেতে পারে। সাদা বাবু, আমি যেমনটা বলছি তুমি ঠিক তেমনটা করো। আমরা 3 বার মনে মনে মন্ত্র পড়বো, মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে এই মেয়েটি অজ্ঞান হয়ে যাবে আর আমরা এখান থেকে অদৃশ্য হয়ে যাব। সাদা ও লাল 2 বোন মিলে এমনটাই করলো, আর লড়া কিছু সময়ের জন্য অজ্ঞান হয়ে গেল। এরপর লাল সাদা 2 বোন মিলে তাদের বোনের কাছে চলে গেল। তখন তাদের বড় বোন বেগুনি বলল, লাল, সাদা, তোমরা 2 জন কিন্তু অনেক দুষ্ট আর চঞ্চল হয়ে গেছো। যদি এভাবে দুষ্টামি করতে থাকো আর মানুষজন জেনে যায় যে এই বাগানে 3 ফুল বান্ডিওয়ালি বোন আছে, তাহলে কি হবে জানো? তোমরা জানো না আমরা কত সাবধানতা আর গোপনীয়তার সাথে এই বাগানে থাকি? যদি কালো জাদুকরণী আমাদের সম্পর্কে জেনে যায় তাহলে কি হতে পারে? একটু ভেবে দেখেছো? আপু, তুমি এসব কি বলো? সব সময় এটা করবে না, ওটা করবে না, এরকম জিন্দেগি থাকার চেয়ে না থাকাই ভালো। আমরা একেবারে বোর হয়ে গেছি। জাদু শক্তি খাটিয়ে আমরা মানুষ হবো, ঘুরবো ফিরবো, আনন্দ করবো, নিজে খেলে বেড়াবো, এটাই তো আমাদের আনন্দ, তাই না? তোমার মতো হাত পা গুটিয়ে এক জায়গায় বসে থাকা আমার পক্ষে সম্ভব নয়। হ্যাঁ আপু, সাদা ঠিকই বলেছে। এভাবে এক জায়গায় বসে থাকলে কোনোদিন জীবনকে এনজয় করা যাবে? আর যেহেতু আমাদের কাছে জাদু শক্তি আছে, ডেফিনেটলি আমরা এই জাদু শক্তির ইস্তেমাল করতে পারি। এতে সমস্যা কোথায়? যদি এভাবে করতে থাকো তাহলে মানুষজন জেনে যাবে, আর কালো জাদুকরণে জানলে অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যাবে। তখন আমরা বকুলে ঝরে যাব, কেন বোঝো না? হাজার করে বোঝানোর পরেও লাল ও সাদা 2 বোন কিছুতেই বুঝতে চেষ্টা করলো না বেগুনির কথা। শেষমেশ বেগুনি না বোঝাতে পেরে অনেক রেগে গেল। বেগুনি ফুলপরির রাগ দেখে বাধ্য হয়ে লাল ও সাদা ফুলপরি তার বড় বোনের কথাকে মেনে নিল, আর তার কথা অনুযায়ী চলতে লাগলো। এভাবেই অনেক দিন কেটে গেল। একদিন এক বৃদ্ধা মহিলা সেই বাগানে ঢুকলো ফুল তোলার জন্য। তখন সেখানে ওই বাগানের মালকিন চলে আসলো। সে ছিল অনেক অহংকারী ও অনেক নির্দয়। সেই অহংকারী মহিলা বৃদ্ধা মহিলাকে অনেক জোরে ধাক্কা মারলো, আর অনেক রেগে বলল, হাউ ডিয়ার ইউ! তোর স্পর্ধা হলো কি করে যে আমার বাগানে হাত লাগাস? তুই জানিস কত কষ্ট করে আমি এই বাগানের ফুল তৈরি করেছি? এই সুন্দর সুন্দর ফুল শুধু আমাদের জন্য, তোর মতো বৃদ্ধা আর গরিব মহিলার জন্য নয়। তোর এত বড় সাহস হলো কি করে এই বাগানে প্রবেশ করা? এই বাগান আর ফুল তৈরি করার পেছনে আমাদের কত খাটুনি খাটতে হয়েছে, কত টাকা পয়সা গেছে, আর তুই ফ্রিতে এসে ফুল ছিঁড়বি? এভাবে ফ্রিতে ফুল ছিঁড়ে নিজের শখ মেটাচ্ছিস। দাঁড়া, তোকে আমি উচিত শিক্ষা দেব। না না বেটা, তুমি যেটা ভাবছো বিষয়টি তেমন নয়। তোমার বাগানের ফুল অনেক সুন্দর, খুবই খুশবু আসছিল, আর এত তাজা তাজা। আমি এখান থেকে কিছু ফুল তুলে বাজারে বিক্রি করব বলে এখানে এসেছি। বেটা, আমি অনেক গরিব, আমার ঘরে 2টি নাতি নাতনি আছে, ওরা অনেক ক্ষুধার্ত। যদি আজকে ওদের মুখে খাবার দিতে না পারি তাহলে ওরা মারা যাবে মা। তাই কিছু ফুল তুলে পয়সা কামাতে চেয়েছিলাম। এই বুড়ি, এখানে দাঁড়িয়ে কেন ফ্যান ফ্যান করছিস? যা তাড়াতাড়ি এখান থেকে। তোর যদি নাতি নাতি না খেয়ে মরে এতে আমার কি? এখনো সময় আছে, তাড়াতাড়ি বাগান থেকে বের হয়ে যা, নইলে ঘাট ধাক্কা দিয়ে আমি এখান থেকে বের করে দেব। মালকিন ও বৃদ্ধা মহিলার এইসব সিক্রেট
ফুল পরিবনরা দেখে ফেলল। বেগুনি পরিবনের চোখ থেকে পানি বের হয়ে আসলো, কারণ সে কখনো অন্যের দুঃখ দেখে সহ্য করতে পারে না। তখন লাল ও সাদা ফুলবন বেগুনি ফুলবনকে বলল, আপু, বাগানের মালকিন কতটা নির্দয়। বৃদ্ধা মহিলার উপরে কি করে অত্যাচারটা করলো, ওর মনে কি একটু মায়া নেই? বৃদ্ধা মহিলা কতটা অসহায়। আপু, তুমি কেন কান্না করছো বলো, আমরা কি করতে পারি ওর জন্য? আপু, তুমি তো ভালো করেই জানো যে আমরা ওকে সাহায্য করতে পারবো না, তাহলে কেন কান্না করছো? চোখের পানি মুছে ফেলো আপু। লাল পরি, সাদা পরি, বৃদ্ধা মহিলার কষ্ট দেখে আমি সহ্য করতে পারছি না। আমি নিজেকে ধরে রাখতে পারছি না। আমি আমার ওয়াদাকে ভেঙে ওই বৃদ্ধা মহিলাকে সাহায্য করব। এরপর যখন বাগানের মালকিন ও বৃদ্ধা মহিলা সেখান থেকে বের হয়ে গেল, তখন বেগুনি ফুলপরি অনেকগুলো ফুল সেই বৃদ্ধা মহিলার বাগানের কাছে নিয়ে গেল। পরের দিন আবারও বেগুনি ফুলপরি বৃদ্ধা মহিলার বাড়িতে ফুল দেওয়ার জন্য যাচ্ছিল। ওদিকে বৃদ্ধা মহিলা বাড়ি পৌঁছার আগেই বেগুনি ফুলপরি অনেকগুলো ফুল বৃদ্ধা মহিলার আঙিনায় দিয়ে সেখান থেকে দ্রুত চলে আসলো। বৃদ্ধা মহিলা তার বাড়িতে গিয়ে যখন তার আঙিনায় দেখলো অনেকগুলো সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, তখন সে খুশিতে আত্মহারা হয়ে গেল। হে খোদা, তোমার লাখ লাখ শুক্রিয়া। তুমি এবার আমার মুখের দিকে তাকিয়েছ। এত সুন্দর সুন্দর ফুল, এই ফুলগুলো বিক্রি করে আমি চাল ডাল কিনবো, তাহলে আমার নাতি নাতনি পেট ভরে খেতে পারবে। এরপর বৃদ্ধা মহিলা খুশি হয়ে সেখান থেকে ফুলগুলো পেড়ে বাজারে নিয়ে গেল বিক্রি করার জন্য। এরপর থেকে প্রতিদিনই বেগুনি ফুলপরি বৃদ্ধা মহিলার বাড়ির কাছে অনেকগুলো ফুল দিয়ে আসতো, আর বৃদ্ধা মহিলাও সেই ফুলগুলো পেড়ে বাজারে বিক্রি করত। এভাবেই তার অভাব অনটন দূর হয়ে গেল। এভাবে দিন চলতে লাগলো। তবে কিছুদিনের মধ্যে কালো জাদুকরনের ডাকে পৌঁছে গেল সেই ফুলের সুগন্ধি। আহ, কি সুগন্ধি! এটা মনে হচ্ছে সত্যি বেগুনি ফুলের গন্ধ। কতদিন হলো এই ঘ্রাণ আমি শুকি নাই, কিন্তু এটা কোত্থেকে আসছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, ওই বৃদ্ধা মহিলার কাছে গিয়ে জিজ্ঞেস করি যে এই ফুল সে কোথায় পেয়েছে। মনে হচ্ছে এটা আমার বোন হবে। এ কথা ভেবে কালো জাদুকরণী সেই বৃদ্ধা মহিলার কাছে গেল আর বলল, এই বুড়ি, তুই সত্যি করে বল এই ফুল কোথায় পেয়েছিস? এই ফুলের ঘ্রাণ অনেক দূর থেকে আমি পেয়েছি, আর এই ফুল কোথাও পাওয়া যায় না। তুই কোথায় পেলি? সত্যি করে বলবি, নইলে তোকে কিন্তু আমি জানে মেরে ফেলবো। জাদুকরনি, আমি এসব কিছু জানি না। আমি প্রতিদিন আমার বাড়ির আঙিনায় এই ফুল দেখি, তাই তুলে তুলে বিক্রি করি অভাবের তাড়নায়। আমি ভেবেছি খোদা তাআলা আমার কষ্ট থেকে আমার বুকে থেকে চেয়ে তাকিয়েছে। এই ফুল যে কোত্থেকে কিভাবে আসে আমি কিছুই বলতে পারবো না। ও, তাহলে এইবার বুঝেছি, নিশ্চয় বেগুনি ফুলপুরির এই কাণ্ড হবে, কারণ ও কারো দুঃখ কষ্ট সহ্য করতে পারে না। আর বেগুনি ফুলপরি যদি বেঁচে থাকে, তাহলে নিশ্চয় ওর দুই বোন সাদা ও লালও বেঁচে আছে। যাকগে, তাহলে এখন থেকে আবার নজর রাখতে হবে বুড়ি মহিলার বাড়ির দিকে। এসব ভেবে জাদুকরণী বুড়ি মহিলার বাড়ির দিকে নজর রাখতে লাগলো। পরের দিন আবারও বেগুনি ফুলপরি বৃদ্ধা মহিলার বাড়িতে ফুল দেওয়ার জন্য যাচ্ছিল। ঠিক ওই সময় সাদা ও লাল পরি বলল, আপু, মনে হচ্ছে আজকে তুমি ওই বৃদ্ধা মহিলাকে সাহায্য করতে যেও না। আজকে আমাদের মনটা অনেক বেশি ঘাবড়ে আছে। হ্যাঁ হ্যাঁ আপু, আমারও মনে হচ্ছে হয়তোবা কোনো সর্বনাশ অথবা অঘটনা ঘটতে পারে। তুমি তো ভালো করে জানো আপু যে কালো জাদুকরণী কিভাবে হাত ধুয়ে আমাদের পিছনে লেগে আছে। একদিন যদি বৃদ্ধা মহিলাকে সাহায্য না করো তো কি হয়েছে? আজকের দিনটা আমারও ভালো মনে হচ্ছে না, আর আমি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। আজকের দিনে যেও না আপু। প্রিয় বোনেরা আমার, আমি তোমাদের সমস্যা খুব ভালো করে বুঝেছি, কিন্তু আমি তো পিছু হটার নয়। আমি ফুল দিয়ে আসি বলেই তো সেই ফুল বিক্রি করে বৃদ্ধা মহিলা তার নাতি নাতির পেটের খাবার জোগায়। যদি আমি আজকে না যাই তাহলে তো ওরা না খেয়ে থাকবে। এত কয় মাস হলো যখন কালো জাদুকরণী আমাদের সন্তান পায়নি, তাহলে আজ কি করে পাবে? পাবে না। তাই বলছি, তোমরা এখানে ওয়েট করো, আমি আসছি, সময় মতো চলে আসবো। সাদা ও লাল পরি অনেক করে বোঝালো, কিন্তু বেগুনি পরি কিছুতে শুনল না। কারণ সে চায় না যে তার কারণে কেউ না খেয়ে থাকুক অথবা কষ্ট করুক।
প্রতিদিনের মতো আজও বেগুনি পরি বৃদ্ধা মহিলার আঙিনায় ফুল হয়ে ফুটে রইল। সঙ্গে সঙ্গে সেখানে কালো জাদুকরণী চলে আসলো। কালো জাদুকরণী বেগুনি ফুলপুরির উপর তার জাদু প্রয়োগ করলো আর তাকে ধরে নিয়ে গেল তার গুহার মধ্যে ও একটি খাঁচার মধ্যে আটকালো। বেগুনি ফুলপরি, তুই কি ভেবেছিলি যে আমি তোদের সংবাদ কিছুতেই পাবো না? আমি তোদের মাকে যেভাবে খুন করেছি এখন তোকেও খুন করব, এরপর তোর 3 বোনকে। তোদেরকে খুন করার পরে সমস্ত জাদু শক্তি আমার হাতে আসবে আর আমি হয়ে যাব এই পৃথিবীর সবচেয়ে বড় কালো জাদুকরণী। সবাই আমার হুকুম মানবে, এই পৃথিবীর উপরে আমি রাজ করব, রাজ। কখনোই তুই এটা করতে পারবি না। শুধু আমার জান নিয়ে নিলে তুই সব শক্তির অধিকারী হতে পারবি না। আমার সাথে সাথে আমার 2 বোন সাদা ও কালো বোন ফুলফুরিও তোর জান দিতে হবে। কালো জাদুকরণী, তুই জেনে রাখ, আমার জান বের হয়ে গেলেও আমি আমার 2 বোনের সংবাদ দেব না যে তারা কোথায় আছে। সেই ভয় আমাকে দেখাস নে। তুই যখন সময় মতো তাদের কাছে না ফিরবি তখন ওরা হলো তোর মায়ের পেটের বোন। ওরা নিশ্চয় তোর সংবাদে বিভিন্ন জায়গায় ঘুরতে থাকবে, তখনই আমি ওদেরকে খুঁজে নেব। কারণ জাদুকরণী ভালো করে জানতো যে তার 2 বোন অবশ্যই তার খোঁজে বের হবে। ওদিকে লাল ও সাদা 2 পরিবোন তাদের বেগুনি পরীকে কাছে না পেয়ে অনেক চিন্তায় পড়ে গেল। লাল বাবু, আমার অনেক চিন্তা হচ্ছে। বেগুনি বাবু কোথায় গেল? এখন পর্যন্ত ফিরল না। এত দেরি তো আগে কখনো করেনি। আমার মনে হচ্ছে বেগুনি ফুলপরি অনেক কষ্টে আছে অথবা কোনো বিপদে পড়েছে। এছাড়াও বাগান ভর্তি মানুষ, সবাই বাগানে পার্টি করছে। কিভাবে আমাদের রূপকে পরিবর্তন করে আমরা আমাদের বোনের খোঁজে যাব কিছুই বুঝতে পারছি না। লাল ফুলপরি আপু, তুমি চেষ্টা করো। আমার বোন হয়তো কোনো মুসিবতে আছে, কি করে ওকে উদ্ধার করা যায়। গোলাপি আপু কখনোই নিয়ম ভঙ্গ করে না, সে কখনোই এতক্ষণ ধরে কোথাও থাকতে পারে না, নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। হ্যাঁ সাদা ফুলপরি, তুমি ঠিকই বলেছ। বেগুনি ফুলপরি কখনো নিয়মকে অমান্য করে না, নিশ্চয়ই উনি কোনো বিপদে পড়েছে। কিন্তু বাগান ভর্তি মানুষ, কি করে আমাদের রূপ পাল্টিয়ে আমরা আপুর খোঁজে যাব? কি করা যায়? 2 বোন মিলে বেগুনি পরীর জন্য অনেক টেনশন করছিল। ওদিকে বাগানের মধ্যে পার্টি চলছিল, একে অন্যের সঙ্গে কথা বলছিল ও অনেক ধুমধাম করছিল। এরপর যখন অনেক রাত হয়ে গেল তখন সবাই বাগান থেকে চলে গেল। বাগান থেকে সব মানুষ চলে যাওয়ার পরে সাদা ও লাল পরি 2 জন মিলে মানুষের রূপ ধারণ করলো ও তারা খুঁজতে খুঁজতে সব জায়গায় খুঁজে ফেললো তাদের বেগুনি পরিবোনকে। খুঁজতে খুঁজতে অবশেষে লাল ও সাদা 2 পরিবোন তাদের বেগুনি পরিবোনের খোঁজ পেয়ে গেল। লালপরি, দেখো আপু কত বিপদে আছে। কে আপুকে আটকে রেখেছে? দেখেছো, নিশ্চয়ই কালো জাদুকরণী টের পেয়েছে আর আপুকে আটকে রেখেছে। খাবার না খেয়ে, পানি না খেয়ে, না ঘুমিয়ে দেখো আপুর অবস্থাটা কি হয়েছে। ওর চেহারা দেখলেই মায়া আসছে। যদি এভাবে দিন চলতে থাকে তাহলে তো আপু আমাদেরকে ছেড়ে চলে যাবে, মারা যাবে। আপুকে সাহায্য করা এখন একান্ত জরুরি, কিন্তু কিভাবে? চলো আপু, আমরা 2 জন মিলে আমার আপুকে হেল্প করব ওখান থেকে বের হওয়ার জন্য। বের হলে হবে, না হলে আমরা 3 জন একসঙ্গে মারা যাব। বাঁচলেও 3 জন একসঙ্গে বাঁচবো। সাদা ফুলপরি লাল ফুলপরির কথাকে মেনে নিল আর তারা 2 জন মিলে কালো জাদুকরণীর সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে গেল। যখন বেগুনি ফুলপরি দেখতে পেল তার 2 বোনকে, তখন তাদেরকে জাদুকরণীর সাথে যুদ্ধ করতে নিষেধ ঘোষণা করলো। কিন্তু 2 বোন বেগুনি পরীকে বিপদে ফেলে রেখে কিছুতেই যেতে চাইল না, তারা যুদ্ধ করতে আরম্ভ করলো। তারা 2 বোন কালো জাদুকরণী শয়তানের সঙ্গে যুদ্ধ করতে শুরু করলো। কিছুক্ষণ যুদ্ধ করার পরে 2 বোন অনেকখানি ঘায়েল হয়ে গেল, কিন্তু তারা কিছুতেই মনোবলকে হারালো না। তারা হিম্মত নিয়ে যুদ্ধ করতে করতে সকল কালো জাদুকরণী শয়তানকে খতম করে দিল। শেষমেশে কালো জাদুকরণী স্বয়ং তার সবচেয়ে বড় শক্তিকে প্রয়োগ করলো। অবশেষে কালো জাদুকরণী তার কালো শক্তি দ্বারা বাকি 2 বোনকে খাঁচার মধ্যে আটকে দিল। এখন তোমরা 3 বোন মিলে আমার জাদু শক্তিকে আমার কাছে ফিরিয়ে দাও, নইলে আমি তোমাদের 3 জনকে জানে মেরে ফেলবো, যেমনটা মেরে ফেলেছিলাম তোমাদের মাকে অনেক বছর আগে। কালো জাদুকরণী, তুই কি ভেবেছিস যে তোর জাদু শক্তি দ্বারা আমাদের 2 বোনকে আটকেছিস? ইম্পসিবল, কখনোই না। আমরা নিজে হাতে তোর কাছে এসে ধরা দিয়েছি। সেটা কেন জানিস? আমাদের বড় বোনকে বাঁচানোর জন্য। আপু, তুমি আমাদের 3 বোনের মধ্যে বড়, সবচেয়ে শক্তিশালী, বুদ্ধিমান।
আমাদের দুইজনের জীবন দিয়ে হলেও তোমাকে বাঁচতে হবে। এই নাও, আসার সময় আমি শক্তিশালী পোড়ানো পানি নিয়ে এসেছি। এই পানি খাও আর তুমি হয়ে যাও খাঁচা মুক্ত। এরপর বেগুনি ফুলপরি যখনই পোড়ানো পানিকে খেয়ে ফেললো, সঙ্গে সঙ্গে সে খাঁচামুক্ত হয়ে গেল। খাঁচামুক্ত হওয়ার পরে বেগুনি ফুলপরি কালো জাদুকরণের উপর আক্রমণ করলো। বেগুনি ফুলপরির আক্রমণে নিমিষের মধ্যে কালো জাদুকরণের মৃত্যু হয়ে গেল। কালো জাদুকরণের মৃত্যুর সঙ্গে সঙ্গে সাদা ও লাল ফুলপরিও মুক্ত হয়ে গেল। সাদা পরি, লাল পরি, এখন তোমরা মুক্ত। যখন খুশি তখন মানুষ হতে পারবে, যখন খুশি যা খুশি তাই করতে পারবে, তোমাদের জাদু শক্তিকে ব্যবহার করতে পারবে। হ্যাঁ আপু, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার জন্য আমরা মুক্ত জীবন পেলাম, যে জীবন পাওয়ার জন্য এত বছর ধরে আমরা অপেক্ষায় ছিলাম। আর আমাদের মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে পেরেছি বলে আমাদের আত্মাও শান্তি পেয়েছে। আমার মায়ের মৃত আত্মাও শান্তি পাবে। এভাবে সাদা পরি, লাল পরি ও বেগুনি পরি তাদের মায়ের মৃত্যুর প্রতিশোধ দিল। কোনো একটি গ্রামে গৌরী নামে একটি মেয়ে তার মা কাজলের সঙ্গে বাস করত। গৌরীর পরিবার ছিল খুবই দরিদ্র, এজন্য গৌরী তার মা কাজলের সঙ্গে অন্যের বাড়িতে মজদুরির কাজ করতে যেত। হঠাৎ করে একদিন গৌরীর মা কাজলের শরীর অনেক বেশি খারাপ হয়ে যায় আর সে কাজে যেতে পারে না। কাজল অসুস্থ হওয়ার পর থেকে গৌরী একা একাই কাজে যাচ্ছে। এভাবেই প্রায় 2-3 দিন কেটে গেল। কাজল গৌরীকে বলল, বেটা গৌরী, তুমি একাই কেন কাজে যাচ্ছ? আমার ভালো লাগছে না, তুমি একা একা কাজে যাচ্ছ। তো কি হয়েছে মা? তোমার শরীর খারাপ, তোমার শরীরটা ভালো হয়ে উঠুক তখন তুমি আমার সঙ্গে যেও। এখন এসব নিয়ে ভেবো না তো মা। গৌরী বেটা, আমার মনে হচ্ছে আমি সুস্থ হতে পারবো না। যদি সুস্থ হতাম তাহলে এতদিন হয়ে যেতাম। আমার শরীরটা খুবই খারাপ। মা, তুমি এত টেনশন করছো কেন? মাত্র 3 দিন হলো। ঠিক মতো ওষুধ খাও, দেখবে তুমি ঠিক হয়ে যাবে। তুমি কোনো টেনশন করবে না, তুমি রেস্ট নাও আর নিয়মিত খাওয়া দাওয়া করো, ঠিক আছে মা? একথা বলে গৌরী কাজে চলে গেল। গৌরী কাজে যাওয়ার পরে কাজল নিজে নিজেই বলতে লাগলো, হে খোদা, এটা তুমি কি করলে? আমাকে কেন অসুস্থ বানিয়ে রাখলে? আমার মেয়ে একাই কাজে যাচ্ছে, যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার মেয়েকে কে দেখবে? আমার মেয়ে একেবারে একা হয়ে যাবে। এভাবে দিন চলতে লাগে। যতদিন যায় গৌরীর মায়ের শরীর তত বেশি খারাপ হতে লাগে। এভাবেই চলতে চলতে হঠাৎ করে একদিন গৌরীর মা কাজল মৃত্যুবরণ করে। এতে গৌরী প্রচন্ড কষ্ট পায়। হে খোদা, এটা কি হলো? তুমি আমার মাকে নিয়ে গেলে, প্রথমে তো বাবা মারা গেল, এখন আমি একা কি করে থাকবো? তার চেয়ে বেশি ভালো হতো তুমি আমাকে সহ যদি নিয়ে যেতে। গৌরী এভাবেই খুবই কান্না করতে থাকে। কিছুদিন পর সে নিজেকে কিছুটা সামলে নেয় আর নিজের জীবন নিজেই চালাতে থাকে। ওদিকে পৃথিবী লোকে অনেক সুন্দর সুন্দর পরীরা বাস করত। সে সকল পরীরা প্রতিদিনই পৃথিবীতে আসতো আর পৃথিবীর দুঃখী মানুষদেরকে সাহায্য করত। একদিন চাঁদের দেশের রানীপরী চাঁদনি তার বান্ধবী মিনুকে ডেকে বলল, এই মিনুপুরি, অনেক সময় হয়ে গেল আমরা পৃথিবী লোকে যাইনি। চল না এবার পৃথিবী ঘুরে আসি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, কিন্তু আমাদের এখানকার অবস্থা তো ঠিক নেই। আর তুমি হলে চাঁদের রাজ্যের পরী রানী। তুমি যদি এখান থেকে চলে যাও তাহলে এই চাঁদ রাজ্য কি ঠিক থাকবে? আমি চাঁদের দেশের যতই রানী হই না কেন, আমি তো একজন পরী, তাই না? আমাকে তো সবকিছুই দেখতে হবে। যদি পৃথিবী লোকের কোনো মানুষ অনেক অসহায় হয়ে পড়ে আর আমার সাহায্যের দরকার হয়, তখন এ নিয়ে তোমার ভাবতে হবে না। আমি একাই পৃথিবী লোকে যাচ্ছি। যদি কারো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমি সাহায্য করব। শোনো মিনু, আপাতত আমরা পৃথিবী লোকে না যাই। আমাদের চাঁদের দেশটাই তো ঠিক নেই। এই চাঁদের দেশের পরিরাজ্যে অনেক বিপদ আপদ, তাছাড়া কালো শক্তিও আক্রমণ করেছে। আর পৃথিবীর কেউ যদি খুব বেশি বিপদে পড়ে আর আমাদেরকে মনে মনে স্মরণ করে, তাহলে এমনিই তো আমরা টের পেয়ে যাব, তখনই না হয় যাব। এদিকে গৌরী তার মায়ের মৃত্যুর পর থেকে একা একাই জীবন কাটাচ্ছে।
নিজে নিজেই মজদুরি করে উপার্জন করার অভ্যেস তো গৌরীর মা কাজল বেঁচে থাকতেই ছিল। একা একা উপার্জন করা গৌরীর এটা অভ্যাস হয়ে গিয়েছিল, কিন্তু তার খুব বেশি খারাপ লাগতো একাকিত্ব। গৌরী তার মায়ের জন্য অনেক কান্নাকাটি করত। গৌরী যে বাড়িতে কাজ করত ওই বাড়িতে সাক্ষী নামে একটি মেয়েও ছিল। একদিন সাক্ষীর কানের দুল হারিয়ে গিয়েছিল। সাক্ষী তার ঘরের মধ্যে অনেক খোঁজাখুঁজি করলো, কিন্তু কোথাও তার কানের দুল পেল না। তখন সাক্ষীর সন্দেহ হলো গৌরীর ওপর। সে গৌরীকে বলল, গৌরী, তুমি আমার কানের দুল দেখেছো? আমি কোথাও পাচ্ছি না। না না সাক্ষী, আমি তো তোমার কানের দুল দেখিনি। যদি পাইতাম তাহলে আমি আগে তোমাকে বলতাম। কিন্তু গৌরী, এখানে তো তুমি ছাড়া কেউ আসেনি। আমার সন্দেহ হচ্ছে তুমি এটা পেয়েছো, আমার কাছে লুকাচ্ছ। সাক্ষী, আমি তো বলছি যে আমি পাইনি। এরপরও যদি আমাকে তোমার সন্দেহ হয় তাহলে চেক করে নাও। গৌরীর কথা শুনে সাক্ষী গৌরীকে চেক করতে লাগলো। সব খোঁজার পরেও সাক্ষী গৌরীর কাছে তার কানের দুল পেল না। ঠিক তখনই সেখানে সাক্ষীর মা আসলো আর সাক্ষীর হাতে সাক্ষীর কানের দুল দিয়ে দিল। তখন সাক্ষী খুবই লজ্জাবোধ করলো তার কর্মের ওপরে। সে গৌরীর কাছে ক্ষমা চাইল। গৌরী, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি খামাখাই তোমার উপরে সন্দেহ করেছি, এটা আমার মোটে উচিত হয়নি। সাক্ষী, ঠিক আছে, আমি কিছু মনে করিনি। আমি তোমার কানে দুল নিয়ে কি করতাম বলো? পৃথিবীতে আমার কে আছে? এ কথা বলে গৌরী জোরে জোরে কান্না করতে লাগলো। তখন সাক্ষী বলল, গৌরী, আমি জানি এই পৃথিবীতে তোমার কেউ নেই। তোমার মা ছিল, তাও মারা গেছে। তাহলে তুমি কেন চাঁদের দেশের পরীদেরকে ডাকছো না? চাঁদের দেশে অনেক পরী থাকে। পৃথিবীর মানুষ যদি কেউ বিপদে পড়ে আর তাদেরকে ডাকে, তাহলে ওরা তৎক্ষণাৎ এসে সাহায্য করে। এ কি বলছো সাক্ষী? সত্যি? আমি তো এটা জানি না। তাহলে আমি আজকে চাঁদের দেশের পরীদের ডাকবো। এ কথা বলে কাজ শেষ করে গৌরী তাড়াতাড়ি বাড়ি চলে আসলো আর রাত হওয়ার অপেক্ষা করতে লাগলো। কারণ গৌরী মনে প্রাণে বিশ্বাস করেছিল যে সত্যি চাঁদের দেশে পরী আছে আর পরীরা ডাকলেই তার কাছে চলে আসবে। যখন রাত অর্ধেক হয়ে গেল আর আকাশে চাঁদ উঠল, তখন গৌরী উঠানে দাঁড়ালো আর চাঁদের পরীদেরকে ডাকতে আরম্ভ করলো। চাঁদের পরীদেরকে ডাকার সঙ্গে সঙ্গে সেখানে চাঁদের রানী চাঁদনি চলে আসলো। আরে আরে, এটা দেখছি সত্যি চাঁদের পরী। আমি তো ভেবেছিলাম এমনি হয়তো মানুষের এটা ভুল ধারণা হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি ভয় পেও না। সত্যি আকাশের চাঁদের দেশে পরীরা থাকে, আর আমি হলাম পরীদের রানী। বলো, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? তোমার কি প্রয়োজন? সাহায্য করবেন? সাহায্য যদি করতে চান তাহলে আমার মা কিছুদিন আগে মারা গেছে। আমার মাকে আপনি ফিরিয়ে দিন। আমি আর কিচ্ছু চাই না। দেখো গৌরী, এই পৃথিবীর একটি নিয়ম আছে। সবকিছু নিয়ম অনুযায়ী চলে। মৃত মানুষকে জীবিত করা অথবা জীবন মরণের কোনো কিছুই আমার হাতে নেই। এখন যদি তুমি চাও তাহলে আমি তোমাকে অনেক ধনী করে দিতে পারি, আর সারা জীবন তুমি আরামায়েশে কাটাতে পারবে। কোনো কিছুরই অভাব হবে না তোমার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে অনেক টাকা পয়সা আর স্বর্ণ মুদ্রা দেন, যাতে অন্যের বাড়িতে আমার কাজ করে খেতে না হয়। গৌরীর কথা শুনে চাঁদের দেশের চাঁদনি পরী গৌরীর বাড়িটাকে হাত দ্বারা টাচ করলো। সঙ্গে সঙ্গে গৌরীর বাড়ি অনেক বড় আলিশান বাড়িতে পরিণত হলো। এরপর চাঁদনি পরী তার জাদুর লাঠি ঘুরিয়ে অনেকগুলো স্বর্ণমুদ্রা প্রকট করলো আর গৌরীকে দিয়ে দিল। এরপর সে সেখান থেকে উড়ে আকাশে চলে গেল। চাঁদের পরীর দেওয়া স্বর্ণমুদ্রা পেয়ে গৌরী প্রচন্ড খুশি। এখন আর গৌরীকে অন্যের বাড়িতে বুয়ার কাজ করতে যেতে হতো না। সে চাঁদনি পরীর দেওয়া আলিশান বাড়ির মধ্যে সুখে শান্তিতে সারাটা জীবন কাটাতে লাগলো। কোনো একটি গ্রামে খুবই সুন্দর ফর্সা ও নীল চক্ষুওয়ালা সিন্ড্রেলা নামে একটি মেয়ে বাস করত। খুবই সুন্দরী চেহারার অধিকারী হওয়ার সত্ত্বেও সিন্ড্রেলার কোনো অহংকার ছিল না, বরং তার সৌন্দর্য নিয়ে সে খুবই চিন্তিত ছিল। কারণ সিন্ড্রেলা যেখানেই যেত সেখানকার মানুষই তার জন্য পাগল হয়ে যেত।
আর বিয়ের উপযুক্ত সব ছেলেরাই তো তাকে জীবন সঙ্গিনী হিসাবে পেতে চাইতো ও তাকে প্রস্তাব দিত। এসব দেখতে দেখতে বিরক্ত হয়ে সিন্ড্রেলা তার নিজের প্রতি অনেক রাগ করত। একদিন সিন্ড্রেলা মার্কেটে যাচ্ছিল কিছু জিনিস কিনতে। ওই সময় রাস্তার মধ্যে কিছু ছেলে সিন্ড্রেলার পিছু লেগে গেল। সিন্ড্রেলা বিরক্ত হয়ে তাদেরকে বলল, শোনো, তোমাদের স্পষ্ট বলে দিচ্ছি, এরপরও যদি তোমরা আমার পিছু পিছু আসো না, তাহলে কিন্তু তোমাদের ভালো হবে না। এ কথা বলে সিন্ড্রেলা রাখতে রাখতে বাড়িতে চলে আসলো। তখন সিন্ড্রেলার মা মারিয়া বলল, কি হয়েছে সিন্ড্রেলা, তুমি এত রেগে আছো কেন? মা, আমি একেবারে পেরেশান হয়ে গেছি। যখনই আমি বাইরে যাই তখনই মানুষ আমাকে ঠিক থাকতে দেয় না, আমার পিছু লেগে যায়। আরে মামুনি, মেয়েরা তো সুন্দরী হওয়ার জন্য না জানি কি কি করে, আর তুমি তো আল্লাহর পক্ষ থেকে সৌন্দর্য পেয়েছো, আর তুমি বিরক্ত হচ্ছ কেন? মা, এটা মানে আমি একথা বোঝাতে যাচ্ছি না যে আমি সৌন্দর্যের প্রতি অনীহা করি অথবা অপছন্দ করি। সৌন্দর্য আমারও অনেক পছন্দ। আয়নার সামনে দাঁড়িয়ে সাজুগুজু করতে আর নিজেকে স্মার্ট রাখতে আমিও চাই, কিন্তু আমি চাই কি জানো মা, যে মানুষ আমাকে পছন্দ করবে আমার যোগ্যতা দেখে, আমার আচার ব্যবহার দেখে, রূপ দেখে নয়। এটা তো অনেক ভালো কথা সিন্ড্রেলা মামনি। আমার মেয়েকে দেখে সব মানুষ একেবারে দেওয়ানা। দেখবে একদিন অনেক বড় ঘর থেকে আমার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব আসবে। না না মা, আমি বিয়ে করতে চাই না। আমি তো আগে নিজের পায়ে দাঁড়াতে চাই। কিন্তু বেটা, টাকা পয়সা ইনকাম করার কি দরকার? আমাদের তো আল্লাহ সব কিছু দিয়েছে। তোমার বাবা মৃত্যুর আগে আমাদের জন্য সব কিছু করে গেছে, টাকা পয়সা দিয়ে কি করবা? না না মা, তবু আমি যতদিন না ভালো কোনো চাকরি পাচ্ছি ততদিন কোথাও বিয়ে করব না। তোমাকে বোঝানো আর না বোঝানো দুটোই সমান। কিন্তু শুনে রাখো, আমার মৃত্যুর আগে আমি কিন্তু জামাই দেখতে চাই। এরপরও সিন্ড্রেলা তার মায়ের কথাকে ডিনাই করে তার ঘরে চলে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সিন্ড্রেলা বের হলো তার চাকরির সন্ধানে। তখন ওই এলাকার সবচেয়ে ধনী ব্যবসায়ীর ছেলে জ্যাকি সিন্ড্রেলার পিছু করল। জ্যাকি সিন্ড্রেলার পথ আটকে দাঁড়িয়ে বলল, হাই বিউটিফুল, কোথায় যাচ্ছ? যেখানে যাচ্ছ আমাকে সাথে নিয়ে যাও না। জ্যাকের কথা শুনে সিন্ড্রেলা তার গালে অনেক জোরে থাপ্পড় বসিয়ে দিল আর বলল, হাউ ডিয়ার ইউ! যদি এরপরে কখনো কোনোদিন আর আমার রাস্তা আটকে দাঁড়াও, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। সিন্ড্রেলা, আমাকে থাপ্পড় মেরেছ, এতে আমার কোনো দুঃখ নেই। তুমি আমার ভালোবাসাকে গ্রহণ করো, এই গোলাপ ফুলের ভালোবাসা নাও। এরপরেও সিন্ড্রেলা জ্যাকের দেওয়া গোলাপ ফুল ছুঁড়ে মারল আর সেখান থেকে চলে গেল। সিন্ড্রেলার এরকম আচরণ দেখে জ্যাক রেগে গেল আর বলল, সিন্ড্রেলা, একদিন না একদিন আমাকে তোমার স্বামী হিসাবে মেনে নিতেই হবে। আমি সে অপেক্ষায় থাকলাম। ওদিকে সিন্ড্রেলা সেখান থেকে গোটা এলাকা শহর ঘুরছিল আর চাকরির সন্ধান করছিল। হঠাৎ করে সিন্ড্রেলা শুনতে পেল রাজ্যের সৈনিক ঘোষণা করছে, শোনো শোনো শোনো, এই রাজ্যের বীর ভানুপ্রতাপ রাজা ঘোষণা করেছে তার রাজ্যের অ্যাকাউন্ট দেখাশোনা করার জন্য এই রাজ্যের যোগ্য কোনো এক ব্যক্তির প্রয়োজন, চাই সে ছেলে হোক অথবা মেয়ে হোক। যে যে এই চাকরির জন্য নিজেকে উপযুক্ত মনে করবে, আগামীকাল সে গিয়ে দেখা করবে রাজা ভানুপ্রতাপের সঙ্গে। সিন্ড্রেলা এই ঘোষণা শোনার পরে সে খুশিতে নাচতে আরম্ভ করলো আর বলল, আরে আরে, এই তো চাকরির একটা সুবর্ণ সুযোগ। আমি এই সুযোগকে হাতছাড়া করব না। আমি এই চাকরিতে ইন্টারভিউ দেব। ইনশাল্লাহ আমি এই চাকরিটা পেয়ে যাব। আমি মাকে যেয়ে বলি। এটা ভেবে সিন্ড্রেলা মনের আনন্দে বাড়িতে গেল আর তার মাকে সব কথা খুলে বলল। মা, তুমি দেখো, এই চাকরিটা আমার হয়ে যাবে আর আমি মন দিয়ে চাকরি করব। কিন্তু সিন্ড্রেলা, আমার তো মনে হচ্ছে রাজা ভানুপ্রতাপ তোমাকে এই চাকরি থেকে বাদ দিয়ে দেবে। কিন্তু কেন মা? কারণ রাজা ভানুপ্রতাপ যখনই তোমাকে দেখবে তখনই প্রস্তাব নিয়ে সোজা আমার বাড়িতে আসবে। আর আমার এই কথাটা যেন সত্যি হয় খোদা। মা, কিসের প্রস্তাব নিয়ে আসবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন সিন্ড্রেলা,
তুমি কি জানো না যে রাজা ভানু প্রতাপের বিয়ের উপযুক্ত একটি ছেলে আছে? যখনই রাজা ভানু প্রতাপ তোমাকে দেখবে, সে তার ছেলের জন্য তোমাকেই পছন্দ করবে। ওহো মা, আমি তোমাকে কতবার বলবো যে আমি বিয়ে করব না। দেখো, রাজা ভানু প্রতাপ আমার যোগ্যতা দেখে আমাকে চাকরিতে জয়েন করে নেবে। একথা বলে সিন্ড্রেলা সোজা তার রুমে চলে গেল আর ভাবতে লাগলো আগামীকাল রাজা ভানু প্রতাপের সামনে সে নিজেকে কিভাবে প্রেজেন্ট করবে। পরের দিন রেডি হয়ে মুখে মাস্ক পরে সিন্ড্রেলা রাজদরবারে উপস্থিত হলো। সিন্ড্রেলা সেখানে গিয়ে দেখল অনেকেই সেই চাকরিটার আশায় রাজদরবারে উপস্থিত হয়েছে। রাজা ভানু প্রতাপ এক এক করে সবার ইন্টারভিউ নিল। সবার পরীক্ষা নেওয়ার পরে রাজা ভানু প্রতাপ তার অ্যাকাউন্টের দেখাশোনা করার জন্য একজনকে নিযুক্ত করে ফেলল। সে ছিল সিন্ড্রেলা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ সিন্ড্রেলা, তুমি আমার প্রশ্নের সবগুলোরই সঠিক উত্তর দিয়েছো। আমি আশা করি তুমি আমার অ্যাকাউন্টের যথাযথ দেখাশোনা করবে। একথা শোনার সঙ্গে সঙ্গে সিন্ড্রেলার চোখে পানি চলে আসলো। আরে সিন্ড্রেলা, তোমার চোখে পানি কেন? রাজা মশাই, এটা আমার সুখের পানি। আপনি আমার চাকরি দিয়েছেন, এটা আমার অনেক বড় পাওয়া। সেখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রাজার ছেলে রবিন প্রতাপ সিন্ড্রেলাকে দেখছিল। সে বলল, আচ্ছা, আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনি মাস্ক পরে কেন আছেন? মানে বাতাসের সঙ্গে অনেক ধুলিবালি, তো এজন্য আমি মাস্ক পরে থাকি। আর আমার একটু অ্যালার্জির প্রবলেম আছে। আচ্ছা মহারাজা, আপনি আমার কাজ বলে দিন, আমি এখন থেকে আমার কাজ করতে চাই। চাকরি পাওয়ার পর থেকেই সিন্ড্রেলা খুবই মনোযোগ দিয়ে তার দায়িত্ব পালন করতে থাকলো। এভাবেই কয়েক মাস কেটে গেল। মহারাজা সিন্ড্রেলার কাজ দেখে অনেক খুশি। সিন্ড্রেলা সব সময় মনোযোগ দিয়ে তার দায়িত্ব পালন করত, কিন্তু বীর ভানু প্রতাপের ছেলে রবিন প্রতাপের সবসময় সন্দেহ হতো মাস্ক পরে থাকা সিন্ড্রেলার প্রতি। একদিন রবিন প্রতাপ সিন্ড্রেলার কাছে গেল আর বলল, আমাদের মহলের মধ্যে সব সময় চাকর বাকর কাজ করে, সবকিছু পরিষ্কার, এখানে তুমি ধোলা কোথায় পাচ্ছ? কেন মাস্ক পরে থাকো সব সময়? এটা কেমন কথা বলছেন? আপনি কি সায়েন্টিস্টের এখানে পরীক্ষা করেছেন যে হাওয়াতে ধুলো নেই? যেখানেই হাওয়া আছে সেখানেই ধুলো আছে, আর হাওয়া সব জায়গায় আছে। সিন্ড্রেলার জবাব শুনে রবিন প্রতাপ চুপ করে সেখান থেকে চলে গেল। সিন্ড্রেলার কাজের প্রতি এত ভালোবাসা দেখে ধীরে ধীরে রবিন প্রতাপের মনে তার প্রতি ভালোবাসার জন্ম হলো। একদিন সিন্ড্রেলা খুব মনোযোগ দিয়ে ক্যাশের টাকা গুনছিল। সেই সময় রাজার ছেলে রবিন প্রতাপ এসে বলল, ইয়েস সিন্ড্রেলা, শুনুন। আমি জানি আজকে আপনি আবার জিজ্ঞেস করবেন যে আমি কেন মাস্ক পরে আছি, তাই না? এটা পরে আপনি আমার সময় নষ্ট করবেন না, আমি আমার কাজে ব্যস্ত আছি। না না, এমন কিছুই নয়, আমি আপনার কাজ দেখে মুগ্ধ হয়েছি। আপনি সত্যি কাজে অনেক মনোযোগী। এ কথা শুনে সিন্ড্রেলা কেঁদে উঠল। আরে আরে, আপনি কান্না করে উঠলেন কেন? যখন কেউ আমার কাজের প্রশংসা করে তখন আমি ইমোশনাল হয়ে যাই। ও, তাহলে আমার সঙ্গে অনেকটা মিল আছে। আমিও অনেক ইমোশনালি আর অনেক পরিশ্রমী। তো মার্কসওয়ালি অ্যাকাউন্টেন্ট, আমরা কি দুজন বন্ধু হতে পারি? এরপরে সিন্ড্রেলা হেসে উঠে রবিন প্রতাপের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়ালো। তাদের এই বন্ধুত্ব আস্তে আস্তে প্রেমে পরিণত হলো। একদিন রবিন প্রতাপ আর সিন্ড্রেলা দুজন মিলে এক গাছের নিচে বসে গল্প করছিল। আর এসব দৃশ্য সিন্ড্রেলার এলাকার ব্যবসায়ী ছেলে জিকে দেখে ফেলল। আরে, এ দেখছি রাজার ছেলের সঙ্গে প্রেম আলাপ করছে। না না, এটা কখনোই হতে দেব না। সিন্ড্রেলা শুধু আমার, ওকে আমি বিয়ে করব। জিকে আগে থেকে এ বিষয়ে প্রস্তুতি নিয়েছিল। সে এক জাদুকরণের কাছ থেকে আতর পরিয়ে নিয়ে এসেছিল, যেটা সিন্ড্রেলার গায়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সিন্ড্রেলা তার সাথে প্রেম করার জন্য পাগল হয়ে যাবে। আমি এই আতরের মুখটা খুলি আর সিন্ড্রেলার গায়ে এই আতর মাখিয়ে দিই, তাহলে সিন্ড্রেলা আমার সঙ্গে প্রেম করবে। একথা বলে জিকে আতরের মুখ খুলতে গেল, কিন্তু আতরের মুখটা ছিল অনেক কঠিন। অনেকক্ষণ চেষ্টা করার পরে আতরের মুখ খুলল, কিন্তু আতর বেরিয়ে জিকের গায়ে পড়ে গেল। পড়ানো আতর জিকের গায়ে লাগার সঙ্গে সঙ্গে আতরের প্রভাবে জিকে প্রভাবিত হলো আর বলতে লাগলো,
আমি আমাকে অনেক ভালোবাসি, আমি আমাকে নিয়ে সারা জীবন সুখে থাকতে চাই। জিকের মুখে এরকম পাগলের মতো সংলাপ শুনে রবিন প্রতাপ ও সিন্ড্রেলা হাসতে লাগলো। ওদিকে জিকে পাগলের মতো সংলাপ বলতে বলতে সেখান থেকে চলে গেল। এরপর সিন্ড্রেলা তার মায়ের কাছে গিয়ে ও রবিন প্রতাপ ভানুপ্রতাপের কাছে গিয়ে ভালোবাসার কথা প্রকাশ করলো। রাজা ভানুপ্রতাপ ও সিন্ড্রেলার মা দুজনেই তাদের ভালোবাসাকে মেনে নিল। এরপর রাজা ভানুপ্রতাপ অনেক ধুমধাম করে তার ছেলে রবিন প্রতাপের সঙ্গে সিন্ড্রেলার বিয়ে দিয়ে দিল। রামপুর গ্রামে সোহানা, শীতল ও মীরা নামে 3 বোন তাদের মা সুজাতার সঙ্গে বাস করত। সুজাতা তার বড় 2 মেয়ে শীতল ও মীনাকে অনেক বেশি ভালোবাসত, তাদের কোনো জিনিসের কমতি হতে দিত না। কিন্তু সুজাতা তার ছোট মেয়ে সোহানাকে মোটেও দেখতে পারত না। সোহানা তার মায়ের ভালোবাসা পাওয়ার জন্য অনেক চেষ্টা করত, কিন্তু তার মা কিছুতেই তাকে পছন্দ করত না ও তার মন বোঝারও চেষ্টা করত না। এর কারণ হলো, যেদিন সোহানা পৃথিবীতে জন্মগ্রহণ করে ওই দিনই তার বাবা একটি রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। এরপর থেকে সুজাতা তার ছোট মেয়ে সোহানাকে স্বামীর হত্যাকারী হিসাবে মান্য করতে লাগলো। একদিন সুজাতা মার্কেট থেকে এসে বলল, কিরে সোহানা, রাক্ষসী মুখ পুরি কোথাকার, এখানে কি করছিস? যা কিচেনে যা, অনেক কাজ পড়ে আছে। কাজ বাদ দিয়ে এখানে তামসা দেখছে। শীতল, মিনা, এদিকে এসো, দেখো তোমাদের জন্য কত মার্কেট করে এনেছি। কিন্তু মা, কয়েকদিন আগেই তো আমাদের জন্য কত শপিং করে দিলে, আজ আবার কি দরকার ছিল এত কিছু আনার? বেটা, তোমরা দুজনই তো আমার চোখের তারা, তোমাদের জন্য আনবো না তো কার জন্য আনবো? তোমরা দুজন ছাড়া পৃথিবীতে আমার আর কে আছে বলো মা? ওয়াও মা, কি সুন্দর জামা! দেখ মিনা কি চিকচিক করছে। হ্যালো হ্যালো, মিনা, শীতল, তোমরা দুজন এখানে থাকো, আমার ফোন এসেছে, আমি একটু কথা বলে আসি। ফোন আসার কারণে সুজাতা একটু সাইডে গিয়ে কথা বলতে লাগলো। এই মধ্যে সোহানা এসে দেখলো, আরে বাবা, এত শপিং! শীতল আপু, মিনা আপু, তোমাদের তো অনেক সুন্দর সুন্দর দামি দামি নতুন নতুন ড্রেস আছে, কিন্তু আমার জামা সবগুলোই ছিঁড়ে গেছে। এই জামাটা আমার অনেক পছন্দ, আমাকে দেবে? কি কি বললি? আমার জামা নিতে চাস? এত বড় স্পর্ধা তোর! শীতল, মিনা, কি হয়েছে তোমাদের? এত চিল্লাপাল্লা করছো কেন? মা দেখো, তুমি আমার জন্য এখন যে শপিং করে আনলে না, এই সুন্দর জামাটা সোহানা নিয়ে নিতে চাইছে, এই জন্যই তো আমি চিৎকার করছি। এ কথা শুনে সুজাতা প্রচন্ড রেগে গেল আর সোহানাকে একটি থাপ্পড় মেরে বলল, কারমচালি, তোর এত বড় স্পর্ধা! তুই আমার মেয়ে জামা নিতে চাস? তুই কি মনে করেছিস নিজেকে, যে আমি তোকে মেয়ে বলে স্বীকার করব আর ভালোবাসবো? ইম্পসিবল! কেন মা, তোমরা সবাই আমার সাথে কেন এমনটা করো? আমি এই বাড়ির সবার ছোট, ছোটদেরকে বাড়ির সবাই কত ভালোবাসে, কত গিফট দেয়, আর আমার সাথে কেন এরকম করো? কেন এরকম করি তুই জানিস না? তোর এই কথার উত্তরটা আমি কতবার দেব তোকে? যেদিন তুই এই পৃথিবীতে এসেছিস সেদিন আমার স্বামী মারা গেছে, আমার জীবন থেকে আমার সোহাগ মারা গেছে। আমার জীবনের সুখ, শান্তি, আনন্দ সবকিছু শেষ হয়ে গেছে শুধু তোর জন্য। আমি তোকে কখনো কোনোদিন ক্ষমা করব না। তুই কি ভেবেছিস যে আমি তোকে মেয়ে বলে, ছোট মেয়ে বলে বুকে টেনে নেব? তোকে এই বাড়িতে থাকতে দিচ্ছি, খেতে দিচ্ছি, এই তো কত। অন্য কেউ হলে তোকে বাড়িতেই জায়গা দিত না, তোকে খুন করে ফেলতো। মায়ের কথা শুনে সোহানা খুবই কষ্ট পেল। সোহানা কান্না করতে করতে বাড়ির বাইরে জঙ্গলের মধ্যে একটি গাছের নিচে বসলো। বাড়ির কেউ আমাকে দেখতে পারে না। আমি যেদিন জন্মেছি সেদিনই যদি বাবার মৃত্যু লেখা থাকে, তাহলে এতে আমার কি দোষ? মা কেন বোঝে না? সোহানা খুবই কান্না করছিল। ঠিক ওই সময় সেখান দিয়ে একটি পরী যাচ্ছিল। পরী সোহানার কান্না দেখে ফেললো আর সেখানে প্রকট হলো। কে পড়ি? ভয় পেও না সোহানা, আমি তোমার সব কথা শুনে ফেলেছি। তোমার অনেক কষ্ট, আমি তোমাকে হেল্প করতে চাই, তোমার সমস্ত প্রবলেম সলভ করে দিতে চাই। কিন্তু পরিজি, আপনি কি করে আমাকে সাহায্য করবেন? এরপর পরী তার জাদুর লাঠি ঘোরালো আর সেখানে 2টি ফ্রক প্রকট করলো আর বলল,
সোহানা, এর মধ্যে একটি হচ্ছে জাদুর সোনার ফ্রক আর আরেকটি হচ্ছে জাদুর রূপার ফ্রক। এই দুইটি সোনা ও রূপার জাদুর ফ্রক তোমার মনের সকল ইচ্ছাকে পূর্ণ করবে, তোমার সকল প্রকার দুঃখ কষ্টকে দূর করে দেবে। এই দুই জাদুর ফ্রকের কাছ থেকে যা চাইবে তাই পাইবে। থ্যাংক ইউ সো মাচ ফরিজি, আপনাকে ধন্যবাদ জানানোর মতো আমার ভাষা নেই। সোহানা, নিজেকে এত ছোট মনে করো না, এটা তো আমার দায়িত্ব। এরপর পরী জাদুর লাঠি ঘুরিয়ে সেখান থেকে উড়ে পরীরাজ্যে চলে গেল। সোহানা প্রথমে জাদুর রূপার ফগের কাছ থেকে তার থাকার জন্য একটি বাড়ি প্রার্থনা করল। সঙ্গে সঙ্গে ওই গভীর জঙ্গলের মধ্যে অনেক বড় আলিশান বাড়ি তৈরি হয়ে গেল। এটা দেখে সোহানা প্রচন্ড খুশি হলো আর সেই ঘরের মধ্যে একা একাই জীবন কাটাতে লাগলো। আমি আর বাড়ি ফিরে যাব না, বাড়ির সবাই